প্রথম আলো সেই গল্পটি ছেপেছিল এবং এরপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কোনোদিন আর কিছু লিখবো না। আমি অল্পই লিখেছি প্রথম আলো। 2013 সালে যখন আমরা রাজাকারদের বিরুদ্ধে আন্দোলন করছিলাম শাহবাগে, তখন একটা খুব নোংরা গল্প ছাপা হয়েছিল প্রথম আলোর পত্রিকায়, সাহিত্য পাতায়। অদিতি ফাল্গুনে লিখেছিল। অদিতি ফাল্গুনী লিখেছিলেন সেই গল্পটি। তো অদিতি ফাল্গুনী লিখেছিলেন সেটা। আরেকজন লিখেছিলেন যে একজন, আমি ওনার নাম আব্দুল হাই, ওনার নাম। আব্দুল উনি হাই একজন। লিখেছিলেন একটা। হ্যাঁ, ওইটা ছিল প্রচন্ড নোংরা গল্প। অদিতি ফাল্গুনী গল্পটি একটু বেশ, ওটা আসলে এত প্যাচালো গল্প আমি ঠিক কিছু বুঝতে পারিনি, সত্যি কথা। মানে খুব ভালো কিছু ছিল বলে মনে হয় না। কিন্তু হাই সাহেবের গল্পটি এতটাই কদর্য ছিল, উনি যে লাকি আক্তার যে নামে ভদ্র মহিলা ছিলেন, যিনি একজন শীর্ষ ভয়েস ছিলেন ওইখানে, নিয়মিত উনি স্লোগান দিতেন, সম্ভবত তার মতন বা তার মতন নারীকে কেন্দ্র করে উনি একটি গল্প লিখেছেন যে মেয়েগুলো হচ্ছে রাস্তায় ঘুরে বেড়ায়, এরা প্রয়োজনে দেহকেও তারা ব্যবহার করে, এরকম একটি ঈদে এত নোংরা একটা গল্প। তো তখন অনেকে আবার প্রথম আলো পুরিও ছিল, করার এক ছেলে এসে পুরিও ছিল, আমার মনে আছে। তো আমরা তো সব জঙ্গি ব্যাপার স্যাপারের মধ্যে নেই ওটা কিছু, কিন্তু আমার যেটা শাহবাগে ব্যক্তিগত। তখন আমিও ছিলাম। আপনি অবশ্যই, আমরা সবাই ছিলাম কম বেশি, তখন সবাই এক কাতারে ছিলাম আর কি। তো এখন মানে এটা এক কাতারে বলছি আসলে, ওই যে এখন এমন কিছু লোক আছে, আমি আর নাম বললাম না, যে সেখান থেকেও যে স্বাধীনতা বিরোধীদের জন্য আন্দোলন করবো তারা এখন মোটামুটি উগ্রবাদীদের দোষর হয়ে গেছেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে প্রথম আলো সেই গল্পটি ছেপেছিল এবং এরপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কোনোদিন আর কিছু লিখবো না। আমি অল্পই লিখেছি প্রথম আলোতে। আহ, অল্প কিছু গল্প টল্প লিখেছি, ফিচার লিখেছি। আমি ঠিক করেছিলাম যে আর কোনোদিন লিখবো না। এর আগেও আমি আর একটু এখানে অ্যাড করে দিই যে আমাদের বাংলাদেশের যে উম, কি বলে আপনার রকমারি, রকমারি যে যারা বই বিপণনের সাথে জড়িত, এই রকমারি যিনি মালিক সোহাগ। হ্যাঁ, আপনি যখন আমাদের দাদাকে মেরে ফেললো, যে অবিশ্বাসের দর্শন, হ্যাঁ, আমাদের বইগুলো লেখাপড়া যখন আমাদের দাদাকে মেরে ফেললো ওই যে উগ্রবাদীরা, বিচিত্রাইকে। হ্যাঁ, অভিজিৎ রায়কে, অভিজিৎ রায় দাদাকে যখন মেরে ফেললো, তো তখন কিন্তু ওই যে সোহাগের যে আমি ভূমিকা দেখেছি, রকমারি থেকে সমস্ত অভিজিৎ রায়ের বই নামিয়ে দিয়েছে। শুধু তাই না, ভয় পেলে বুঝতাম যে ব্যবসায়িক জায়গায়। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি, কিন্তু দর্শকরা হয়তো ভাবছেন যে কেন, আমি আসছি পর্যায়ক্রমে। তো অভিজিৎ রায়কে মারার পরে তার সমস্ত বই রকমারি থেকে চলে গেল। তো ফারাবি নামে একটা ছেলে আত্মস্বীকৃত, সে সে বলছে যে সে খুনের সাথে জড়িত বা এরকম কি কি যেন সে বলছিল, তার ভয়ে থরহরি কম্পমান। আমি বুঝলাম যে ঠিক আছে, তাও শেষ, খুব নিরীহ মানুষ, ভয় পেয়েছে। কিন্তু যত মুক্ত চিন্তার লেখা, যত ভালো ভালো বই আস্তে আস্তে সব সেখান থেকে নামিয়ে দেওয়া হলো, এবং যত ইসলামী চিন্তা ভাবনার বই সেগুলোকে উৎসাহিত করা হলো রকমারিতে। সেই থেকে আমি কিন্তু রকমারি বয়কট করেছিলাম। আমার তখন লেখা যে ছড়ার বই আদম ভুনা ছিল, আমি ওদেরকে ইমেল করেছি যে আমার বইটি আপনাদের ওয়েবসাইট থেকে নামিয়ে দিন। বলেছে ভাই কেন, আমাকে আবার ইমেলে রেসপন্স করেছে। আমি তো সেটার উত্তর আপনাকে দিয়ে আপনাকে আর লজ্জিত করতে চাই না, আপনি অনুগ্রহ করে আমার বইটা নামিয়ে দিন। আমি কিন্তু সেই মৃদুল, আমি তখন বই নামিয়েছি, আর অনেকেই নামিয়েছেন হয়তো, আমি কিন্তু রকমারি থেকে বই নামিয়ে দিয়েছি। তো সেই মৃদুল আমি আমার ছোট্ট জায়গা থেকে আমি প্রতিবাদ করেছিলাম যে প্রথম আলোতে আমি লিখবো না। আমি কে এমন লেখক, আমি কোনো বড় লেখক নই, অল্প কিছুই লেখালেখি করি, কিন্তু আমি বলেছিলাম আমি লিখবো না, কোনোদিন আর লিখবো না প্রথম আলোতে। নিউ ইয়র্কের যে প্রথম আলোর অফিস আছে, কোনোদিন কখনো আমি যাইনি, আমাকে অনেকে ডেকেও নিতে পারেননি, বলেছেন চলো ঘুরে আসি কি হয়। তো যাই হোক, প্রথম আলোতে যখন আমি লেখা বন্ধ করলাম, তখনই আমাকে একজন লেখিকা বলেছেন, আমি নাম বলবো না, আমার বন্ধু মানুষ, তিনি ভালো মানুষ। উনি বলেছেন মৃদুলদা, এগুলো ছেড়ে দিতে হয় জীবনে, এত বাঁচলে জীবনে বেঁচে থাকা চলে না। তা আমি এত বেঁচে টেছি, কিন্তু সেই জীবনে বেঁচে আছি। আমার বেঁচে থাকাটা খুব অগর্বিত করে কিছু না, আমি খুব গর্বিত বাঙালি হিসেবে বেঁচে আছি। দরকার হলে প্রয়োজনে আরো অনেক কিছু ছেড়ে দেব, কিন্তু আমি বাঙালি, আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি বাংলা মায়ের সন্তান। আমার যে নীতির জায়গাটুকু, আমি সে জায়গায় অটল থাকবো। আমার 1971, আমার মুক্তিযুদ্ধ, আমার বঙ্গবন্ধু এর বিপরীতে যে কথা বলবে, আমি তার বিরুদ্ধে, আমার ছড়া, আমার ঢোল, আমার কবিতা, আমার গল্প সবকিছু নিয়ে কিন্তু আমি লাগবোই। ওইখান থেকে কেউ আমাকে ফেরাতে পারবে না। এতে যত ছাড়তে হয় সবকিছু ছাড়তে আমি রাজি আছি। এটাই মনে হয় শক্তি। এটাই, এটার উপর ভিত্তি করেই বাংলাদেশটি এখনো টিকে আছে। এই শক্তি বাংলাদেশের প্রেরণা, এবং এই শক্তি আছে বলেই আমি অন্তত বিশ্বাস করি, অনেকেই বিশ্বাস করেন যে আমরা যেই এখন যেই গর্তের মধ্যে পড়েছি, এখান থেকে ঠিকই আবার আমরা ঘুরে দাঁড়াবো। আমাদের অবশ্যই, মানুষকে শুধু আমি একটু বিশ্বাস করি। জাগ্রত হতে হবে। জি। আমি বিশ্বাস করি, এবং সেটা ঘুরে দাঁড়াবো হচ্ছে আমরা বাংলাদেশের সাধারণ জনমানুষের হাত ধরে, তারাই আমাদেরকে ঘুরে দাঁড়াবে। কিন্তু ওই যে শিক্ষিত, স্বশিক্ষিত, সুশিক্ষিত এবং এই সাংস্কৃতিক বিপ্লবের কথা আপনি বলেছেন, আমরা আসলে একটু প্রসঙ্গ অন্যদিকে চলে যাওয়াতে আমি কথাটা ছোট করার জন্য শেষ করে দিলাম। সাংস্কৃতিক বিপ্লব করার জন্য কিন্তু সেরকম যোগ্য মানুষ দরকার। আমি মনে করি যে যে আমার মতোই যারা আছেন, প্রতিবাদ করতে চান, আপনার যদি কবিতা থাকে কবিতা দিয়ে প্রতিবাদ করুন, গান থাকলে গান দিয়ে প্রতিবাদ করুন, নিরাপদে করুন,
যথাযথ নিরাপত্তা বজায় রেখে করুন। যদি দেশে বাইরে থাকেন তাহলে তো কথাই নেই। আপনার ভাষ্য আপনি তুলে ধরুন। কোনো ভয় পাওয়ার কিছু নেই। আপনি ঘুরবেন ফিরবেন না, খাবেন-দাবেন না। পরিবারকে সময় দিন। সবকিছুই করুন। যতটুকু পারুন আপনার কথা দিয়ে, আপনার মন্তব্য দিয়ে আপনি দেশের পাশে থাকুন। আপনার সমর্থন কিন্তু একটা খুব মানে দরকারি জিনিস, ভোটের মতোই। হ্যাঁ? তো ওই সাংস্কৃতিক বিপ্লবের জায়গায় যারা লেখাপড়া করেন, সত্যিকার অর্থে গান করেন, বই পড়েন, তাদের কিন্তু সোচ্চার হওয়ার দরকার আছে। হুম। মৃদুল, ধরেন এই জুলাই তো আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। অনেকের মুখোশ উন্মোচিত করেছে, তাই না? তো সেখানে অনেক শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি মনামলে যাদেরকে আমরা চিনি, তাদেরও অনেকেরই মুখোশ খসে পড়েছে, তাই না? তো হুম। তারা কি মানে ধরেন দেশের প্রতি যাদের ভালোবাসা না থাকে, তারা কি সত্যিকার অর্থে শিল্পী হতে পারে? না, এটি আসলে সম্ভব না। হুম? তাহলে তারা আমরা কেমন শিল্পী? আমি কি এখন মানে সে কি বলা যায় হুমায়ূন আহমেদের চলচ্চিত্রের নাম বলবো যে ঘেটুপুত্র কমলা? আমি বলব যে ব্যাপারটা কিন্তু আসলে ওরকমই হয়ে যাচ্ছে যে মনোরঞ্জন আমাকে আমার এক বন্ধু বলেছে যে তুমি এত ভালো গান করো, এত মিষ্টি করে গান করো, তিষ্টি তোমার গলা, তুমি ওইসব গান গাও, তুমি এত সুন্দর কবিতা লিখো, তুমি আকাশ মেঘ ফুল লতা পাতা, হারিয়ে যাওয়া প্রেমিকা, ফেলে আসা শৈশব, ফুলের গন্ধ, এসব নিয়ে কবিতা লেখো, সবার জন্য লেখো, কেন তুমি ভাই একটা রাজনীতির কথাবার্তা নিয়ে এত নাড়াচাড়া করছো? তোমার তো ব্যক্তিগত নিরাপত্তারও বিঘ্ন ঘটছে, পাশাপাশি মানে ঠিক সুন্দর হচ্ছে না ব্যাপারটা। তা আমি বলছি যে না, হ্যাঁ, ওই ফুল লতাপাতা নিয়ে যারা লেখেন তারা প্রকৃত অর্থে শিল্পী না, তারা মানুষই না আসলে। তারা নিজের জাতিসত্তার কাছে তাদের কোনো রকমের দায় নেই। যার জাতিসত্তার কাছে দেশের কাছে দায় নেই, সে আসলে প্রকৃত মানুষ নয়। প্রকৃত বাঙালি হওয়া তো বহু দূরের ব্যাপার। এই যে এত জায়গা থেকে, ইউরোপিয়ান কান্ট্রি থেকে এসে, আমি যে আমেরিকায় আছি এখানে কিন্তু সমস্ত ইউরোপিয়ান কান্ট্রি থেকে বিভিন্ন সময় মানুষরা পাড়ি জমিয়েছে। ওরা তো এখানে সারা জীবন ধরে থাকেনি, ওরা এখানে জাহাজে করে এসেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে। হ্যাঁ, এই মানুষগুলো দেশের জন্য যে প্রেম, দেশপ্রেম, আমি যে পরিমাণ দেশপ্রেম দেখতে পাই, যে একজন যিনি ভেটেরান এখানে দেশের জন্য যুদ্ধ করেন, তার জন্য যে পরিমাণ মর্যাদা এবং তাকে মানুষজন যে পরিমাণ সম্মান দেয়, এবং সে যে পরিমাণ সদর্পে বলে যে হ্যাঁ, আহ, যে আই ফট ফর মাই কান্ট্রি। তো আমাদের দেশের মানুষের কিন্তু বাঙালিয়ানা নিয়ে খুব বেশি দেখি যে আহ, মর্যাদা বোধ নেই। বাঙালি হিসেবে যে একটা মর্যাদা বোধ করা উচিত। এত রক্তক্ষয়ী সংগ্রাম, আমাদের কত মানুষ মারা গেছে, আমাদের কত মা বোন নির্যাতিত হয়েছে, এগুলো নিয়ে আমাদের কোন রকম কোনো ধারণাই নেই। ওই চলে গেছে, চলে গেছে, যা হয়েছে হয়েছে, আরে ভাই ভুলে যান না। হুম, আমার হুম। সেই বন্ধু লেখিকার মতোই ভুলে যান না। আমি এগুলো ভুলে যাব না, হুম, এগুলো ভোলা সম্ভব না। তাহলে আমি না, বাঙালি থাকি না, মানুষও থাকি না। হুম, একদম, একদম। নিজের জাতিসত্তাকে যারা ভুলে যায় তাদেরকে বলে, আপনি নিশ্চয়ই শব্দটি জানেন, তারা হচ্ছে গিয়ে বেঈমান, তারা মির্জাফর, তাই না? অবশ্যই। জাতিসত্তাকে যারা ভুলে যায় তারা মানুষই না, আপনি যেটি বলেছেন। মৃদুল, আমাদের কিন্তু অনেক সময় হয়ে গেছে। আপনি শেষ কোনো ছড়া করবেন কিনা? শেষ কোনো ছড়া? আহ, আমি আহ, আওয়ামী লীগ আমলে লিখেছিলাম, না, এটা আপনি সর্বসময়ের কিন্তু ওই জন্য। ছড়াটা করেননি। কোনটা? ওরা কিন্তু মানুষ নয়। হুম। ওরা কিন্তু মানুষ নয়। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের সংখ্যালঘু এই নিয়ে, হুম। হিন্দু ওরা মানুষ না, যেটা আমি সংখ্যালঘু নিয়ে লিখেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওটা ওটা শুনতে চান? হ্যাঁ, এটা শুনতে চাই। তারপরে আপনি যেটা শুনতে চেয়েছিলেন ওটা শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাবো। আচ্ছা ঠিক আছে। হুম। আচ্ছা, আপনার ঢোলের আওয়াজটা সত্যি কম আসতেছে। আমি ঢোলটাকে আচ্ছা, একদম। আমি আমি আপনাকে কথা দিচ্ছি, পরের বার যখন আমরা আবার লাইভ করবো, আমি তো আসলে সেট আপটা অনেকদিন লাইভ করাও হয় না, একসময় তো উপস্থাপক ছিলাম, আজকে তো অতিথি হয়ে গেলাম আপনার আসরে। তো আচ্ছা। আমি আসলে এটা আমার নিজের কাছে লজ্জা লাগছে, কেন ঢোলের আওয়াজ পাচ্ছেন না। আমি আসলে কথা দিচ্ছি, দর্শকদেরও কথা দিচ্ছি, পরবর্তীতে সব রকম শাব্দিক যা কিছু আয়োজন, আলোক নির্দেশনা, হ্যাঁ, সেট আপ সবকিছু করে কারণ আজকে কিন্তু ঢোলের ছড়ায় অনেক গল্প আড্ডা হওয়ার কথা, তো আরো মজা করে আমরা আড্ডা দেবো। আমি তো হুম, আসলে অনেক মজার মানুষ, দর্শকরা হয়তো আমি ভাবছেন জানি। যে লোকটা এত শুকনো শুকনো কথা বলছে, রাজনীতির কথা বলছে, ওকে নেতা নাকি? আমি তো নেতা না ভাই, আমি আমি অভিনেতাও না। হুম, হুম। হ্যাঁ, তো আমি একজন খুব সাধারণ মানুষ, কিন্তু আমি খুব আড্ডাবাজ মানুষ। আমি উপস্থাপনা করতাম তো রাঙা সকালে, আমি ভূতের প্রোগ্রামও করতাম, মধ্যরাতের ট্রেন, আমার কিন্তু ভূতের গল্প করতে খুব মজা লাগে। তো এরকম অনেক রকমের গল্পের আসর ভবিষ্যতে হতে পারে, দর্শকদের কথা দিচ্ছিস, তখন আরো অনেক মজার মজার আড্ডা হবে, আরো ঢোলের তো আওয়াজ
ভূতের গলার আওয়াজও শুনিয়ে দিব দরকার হলে, ভূতের আড্ডার যদি আসর হয়। পারেন নাকি? ভূতের আওয়াজ দিতে পারেন নাকি? ওকে, ভূতের আওয়াজ সবাই পারবো। ওটা দিলেই তো একটা ভৌতিক আওয়াজ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের হাতে কতটুকু সময় আছে আপনি সন্তান আপা? সময় বলেন। আপনি এটা করেন, আচ্ছা, তারপর না, না, আমি না, না, আমি আপনাকে শুনবো। ওই ভূতের গল্পের আওয়াজটা বলে বলে আমার মনে পড়ে গেল। আমাদের তো সোনালী দিনগুলো হারিয়ে গেছে। সেই ৮০ দশকে বড় হওয়া ছেলে আমি। আমার মনে পড়ে গেল হুমায়ূন আহমেদের 'হঠাৎ একদিন' নাটকের দৃশ্যটা। 'হঠাৎ একদিন' নাটক ছোট্ট একটা নাটক, যেটা থেকে পরে আসলে ওই কনসেপ্টের বহুব্রীহি তৈরি হয়েছিল। হুমায়ূন ফরিদী তিনি হচ্ছেন গৃহশিক্ষক। তো হ্যাঁ, আর আলী যাকের হচ্ছেন মামা ওই বাসার। আর উনি একটু পাগলাটে আরকি। আর হুমায়ূন ফরিদী খুব ভয় পান। তো প্রায় সময় এসে মামা জিজ্ঞাসা করে যে, "মাস্টার তুমি কি আমাকে ভয় পাও?" তো তখন ওই হুমায়ূন ফরিদ বলে যে, "আমি? কি বলেন মামা, আমি আপনাকে ভয় পাই না।" মানে শুকনো হাসি দিয়ে এরকম বলছেন। তো হুমায়ূন ফরিদ যেটা হচ্ছে, একটা স্কেলিটন ছিল তার ঘরে লাগানো, ঝোলানো, বসে, বসে বই পড়ছে। রহিমা যে ভদ্রমহিলা ছিলেন, কাজের মহিলা, উনি এসে বলছে যে, "মাস্টার সাহেব, ওইটা কি ঝুলতাছে আপনার এখানে?" বলে, "ও ওটা? ভয় পাওয়ার কিছু নেই। ওটা তো একটা স্কেলিটন, কঙ্কাল। আমাদের সবার ভেতরেই আছে। বলে, যাও, যাও ছুঁয়ে দেখো।" কয়, "না, না মাস্টার সাহেব, দরকার নাই। আমি গেলাম। আমার ডর করে।" চলে গেছে। বলে, পাগল। তো তিনি তখন শুয়ে আছেন। শুয়ে, শুয়ে বই পড়ছে আর একটু পরপর তাকাচ্ছে কঙ্কালের দিকে। উনার এতক্ষণ খেয়াল ছিল না। এখন যে কঙ্কালের দিকে তাকাচ্ছে দেখে, যেটা তখন আস্তে, আস্তে তার ভয়টা। আর তখন সাউন্ড হচ্ছে হু। তো হুমায়ূন আফ্রিদি খুব অস্বস্তি বোধ করছেন। পরে উঠে একটা সাদা রঙের চাদর দিয়ে স্কেলিটনটাকে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পর ওটা দেখাচ্ছে আরো ভয়ঙ্কর। হ্যাঁ, ওই সাউন্ডটা তখন তো যাই হোক, আওয়াজের প্রসঙ্গ যেহেতু আসলো। আপনি আপনি হুমায়ূন ফরিদির কথা বলছিলেন তো? এটা ছিল হ্যাঁ, আলী হ্যাঁ। যাকের চরিত্র। না, 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 না। ওই হুমায়ূন ফরিদী গৃহশিক্ষক ছিলেন। উনি স্কেলিটন দেখে ভয় পাচ্ছিলেন। আর আলী যাকের ছিলেন মামা। যিনি আচ্ছা, খুব আচ্ছা। পাগলাটে। ওই যে দরজায় এসে ধাক্কা দিতেন। "এই বুঝতে মাস্টার, পেরেছি। হ্যাঁ, তোমার কাছে কি দড়ি হবে?" তো হুমায়ূন জি। ফরিদী বলছেন, "দড়ি? কি কাজে লাগবে?" বুঝতে পেরেছি। এইরকম আরকি। আচ্ছা, ঠিক আছে। আমরা যেটা আমি বলছিলাম যে সংখ্যালঘু নির্যাতন নিয়ে সর্বশেষ যে ছড়াটা লিখেছেন আপনি আমাকে বললেন। ওইটা একটু পড়ি তাহলে, হ্যাঁ?